উমার বাপের বাড়ি। আপামর বাঙালি। ঘরের মেয়ে ঘরে ফেরার জন্য ৩৬৫ দিন থেকে অধীর আগ্রহে প্রতীক্ষার দিন গোনা শুরু করে। কাশফুলের মাঠে মেঘের নীল সাদা রঙের খেলাতে আগমনী গান দিয়ে মহালয়ার সকাল শুরু হতেই মেয়ের বাপের বাড়ি পাড়ি দেওয়ার বার্তা পৌঁছে যায় বাংলার ঘরে ঘরে। অবশেষে মেয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কৈলাস থেকে পৌঁছায় পুত্র কন্যা সন্তানদের নিয়ে বাপের বাড়িতে, আদরে আবদারে কয়েকটা দিন থাকার জন্য আর মাতোয়ারা করে রাখার জন্য সমগ্র বাপের বাড়িকে। দেশ বিদেশের কোনায় কোনায় ছড়িয়ে থাকা সমস্ত বাঙালিরাও ওই সময় চেষ্টা করে অন্ততপক্ষে ওই কটা দিন সমস্ত কাজকর্ম থেকে অবসর নিয়ে পৌঁছে যেতে নিজ পরিবারের কাছে। ঘরের মেয়ের বরণের জন্য সবাই মিলে একসাথে বরণডালা সাজাতে। দেবী উমার পুত্র কন্যা সন্তানদের নিয়ে বছরে একবার বাবা মা ভাই বোনদের সাথে আদরে আবদারে থাকাটা এবং সমগ্র বাপের বাড়িকে চোখের জলে বিদায় নিশ্চিত হলেও শত শত বাঙালি উমাদের বছরে একবার বাড়ি ফেরাটা অনিশ্চিত। যারা বিয়ের পর কোনো না কোনো কারণে কৈলাসে পাড়ি দিয়েছে তাদের মহাদেবের সাথে, সেই সব উমাদের একবার বাপের বাড়ি আসতে 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর অথবা পুরো জীবনটাই প্রতীক্ষা করতে হয়। 7 বছর পর আমারও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুযোগ হলো এই বছর দুর্গাপুজো পুরো পরিবারের সাথে একসাথে কাটানোর। সুযোগ এলো ছেলেকে দেখানো বড় বড় অ্যাপের মাধ্যমে ডেলিভারি আঙ্কেলদের বাইরেও আরও কিছু আঙ্কেল থাকে। ওনারা তোমার পছন্দের জিনিস পরম যত্নে সঙ্গে সঙ্গেই হাতে দিয়ে দেন, যার জন্য 1 দিন 2 দিন কোনো অপেক্ষার প্রয়োজন পড়ে না। সুযোগ এলো দেখানোর পছন্দের কিছু ফল পাওয়ার জন্য আমরা কত রকম মাধ্যম ব্যবহার করি। সেই সব ফলের গাছ আমাদের দেশের প্রায় বাড়ির আঙিনায় কত অযত্নেও বেড়ে ওঠে। দেখানোর সুযোগ হলো প্রতি সেকেন্ডে প্রতিযোগিতা করা দেশগুলির বাইরেও এমন একটি দেশের কিছু মানুষ থাকেন যারা সময়ের অভাবের মধ্যে থেকেও পুরো পরিবারের সাথে অনিশ্চিত সময় রাস্তায় অপেক্ষা করতেও আলাদা আনন্দ খুঁজে নেন। ধরো, হাতে ধরো, হাতে নাও। গুড। এটা ধরো, এটাও ধরো। সুযোগ হলো দেখানোর বিজ্ঞান, চিকিৎসা, টেকনোলজিতে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার পরও একটি দেশের অন্য একটি রূপও আছে যেখানে পাওয়া যায় শক্তি, বিশ্বাস ও আস্থার মহামিলন, যা আমার ভারতবর্ষের আসল সৌন্দর্য। নমস্কার, আমি পিয়া। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থই আছেন। দুর্গাপুজো উপলক্ষে আজ আমরা সপরিবারে দেশে ফিরছি। দীর্ঘ সময় নিজের দেশ ছেড়ে বিদেশে থাকাকালীন দেশে তিরঙ্গা পতাকা দেখলে চোখ পা স্থির হওয়ার গল্প আপনাদের শুনিয়েছি। অনেকখানি প্রতীক্ষার পর যখন সেই জন্মভূমিতে পা দেওয়ার সুযোগ আসে, সেই আনন্দটা ভাষায় প্রকাশ করতে আমার মতো সমস্ত প্রবাসীরা সত্যিই অপারক। চেনা জানা গলি পথে দোকানে আবার একবার যেতে পারবো। কিছু পরিচিতি মানুষ, পুরনো বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজনের সাথে রাস্তায় বাড়ির দরজায় দাঁড়িয়ে আবার একবার 30টি মিনিট কিভাবে 30 সেকেন্ডে বদলে যাবে বুঝতে পারবো না। পরিবারের সবার সাথে আবার একবার খুনসুটি হবে, ভাবতেই একটা আনন্দের শিহরণ জেগে ওঠে। নিজের দেশ, নিজের পরিবার, নিজের প্রিয়জনদের কাছে যাওয়া সত্যিই আনন্দদায়ক, কিন্তু আমাদের দেশ যাত্রার গল্পটা একটু অন্যরকম। আমাদের কাছে নিজের কুল যাওয়ার আনন্দ যতটা, এই কুল থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণাও ততটাই।
সেই অন্যরকম মন খারাপের গল্পটা চলুন আপনাদের সাথে একটু ভাগ করে নিই। নিজের মানুষ বলতে পৃথিবীতে শুধুমাত্র আমার পরিবার আর গুটি কয়েক মানুষ আছে আমাদের ক্ষেত্রে, কিন্তু এমনটা একদম না। পরিবারের ঊর্ধ্বে যদি কেউ সব সময় হয়ে থাকে, তারা দিব্যেন্দুর সহ কলিগ এবং ওনাদের পরিবারেরা। সব সময় কেন বললাম, তার কারণ বদলির চাকরিতে পরিবারের থেকে অনেক বেশি সময় আমরা সহ কলিগ এবং তাদের পরিবারের সাথে থাকি, একে অপরের পরিপূরক হয়ে উঠি। তবে এই ভাগ্য সব সময় সবার সমান হয় না। কোম্পানিতে যে ধরনের পলিটিক্স হয়, রাজনৈতিক পলিটিক্সকেও হার মানাবে। সেই গল্প নয়, অন্য কোনো একদিন বলবো। কিন্তু এক্ষেত্রে আমরা বলতে পারি আমরা একদিক থেকে ভীষণ ভাগ্যশালী। দুটি একটি জায়গা ছাড়া সমস্ত জায়গাতে আমরা সহকলিগদের পরিবারের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করতে পেরেছি। আজারবাইজানও তার ব্যতিক্রম হয়নি। রাত্রি ৩টের সময় যাদের দরজায় নির্দ্বিধায় দাঁড়িয়ে বলতে পেরেছি আমার ছেলের ভীষণ জ্বর, কথাটা শোনা মাত্র আমাকে টপকে আমার বাড়িতে আমারও আগে যারা পৌঁছে গেছেন তারা এনারা এবং এনাদের পরিবারেরা, যাদের ছাড়া আমাদের বিদেশে সফলভাবে সারভাইভ করাটাই অসম্ভব। দীর্ঘ সময় পরও আমাদের চোখে মুখে দেশে যাবার আনন্দের পরিবর্তে যে বিষণ্ণতার ছাপ এসেছে, তা দেখে আমরা অনায়াসে বলতেই পারি আজারবাইজান দেশে জাতি ধর্ম বর্ণ সব থেকে রক্তের সম্পর্কের ঊর্ধ্বেও আমরা একসাথে এখানে একটা আলাদা জগৎ তৈরি করতে পেরেছি। ভৌগোলিক সীমারেখা পেরিয়েও ইরাক, ইরান, ভারত, পাকিস্তান, আজারবাইজান এই 5টি দেশের মানুষ একসাথে দাঁড়িয়ে আমাদেরকে ঠিক পরিবারের মতো বিদায় দিচ্ছেন। এর থেকে বড় পাওনা জীবনে আর কী বা হতে পারে। শুধু তাই নয়, আমাদের বিদায়ের জন্য এনারা অফিস থেকে আজ তাড়াতাড়ি বাড়ি চলে এসেছেন। এনারা না এলেও পারতেন, কিন্তু এসেছেন। ব্যাস, এর থেকে বড় কিছু প্রবাসীদের কাছে হয়তো আর কিছু হতেই পারে না। Marian, say hi. Hi. Priya, how you are feeling? মুখটা মায়ুস হয়ে আছো, মনে হচ্ছে বাপের বাড়ি ছেড়ে যাচ্ছ। এত মায়ুস কেন? মনে হচ্ছে বাপের বাড়ি ছেড়ে যাচ্ছ। একদমই তাই। দিব্যেন্দুর মজা করে তোলা ছোট্ট কিছুক্ষণের ভিডিও দেখে এখন আমার মনে হচ্ছে আজারবাইজানে আমরা সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে একটা পরিবারের মতো সত্যিই বসবাস করছি। আজকাল যেখানে রক্তের সম্পর্ককেও আলাদা হওয়ার সময় মন খারাপ হতে দেখি না, সেই দিনে এসে ভিন্ন দেশবাসীদের একে অপরের জন্য মন খারাপ। এর সাথে আর একটি কথা খুব ভীষণ রকমভাবে মনে হচ্ছে, আমরা যখন দেশে থাকতাম তখন দেশের খবর প্রত্যেকদিন পড়া বা দেখা সম্ভব না হলেও প্রবাসে থাকাকালীন আমরা দেশের খবর রোজ পড়ি, বিশেষ করে বাংলার খবর। আর সেই খবরের শিরোনামে যখন দেখতে পাই আজ এখানে হিংসা, কাল ওখানে দাঙ্গা, পরশু ওখানে খুন, প্রভাবশালী মানুষের চাপে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতায় রোজ দিন যাপন করা, একজন প্রবাসী হিসেবে এইসব খবর আমাদের অন্তর থেকে বিচলিত করে। দেশে পড়ে থাকা মানুষগুলোর জন্য ভীষণ চিন্তা হয়, বিশেষ করে বয়স্ক মাদের জন্য। আমার মতো হয়তো সেই সব উমাদেরও মনে হয় একসাথে মিলেমিশে থাকাটা এতটা কঠিনও নয়, যতটা আমরা একই দেশ একই ভাষা হওয়ার পরও একে অপরকে শত্রু ভেবে করে তুলি। এসব দেশ যখন পারছে আমাদেরও পারতে হবে, আর আমরা পারলেই তো প্রবাসী উমারা নিশ্চিন্তে কৈলাসে থাকতে পারবে। তবে দেশে বেশ কিছুদিন মাদের কাছে থাকাকালীন এইসব দুশ্চিন্তা থেকে একটু নিস্তার পাবো, কারণ লক্ষ্য করে দেখেছি দেশে থাকাকালীন বা পরিবারের সঙ্গে থাকাকালীন এইসব দুশ্চিন্তা দূর দূর পর্যন্ত আসেও না, দূরে থাকলেই বেশি হয়।
ভালো খারাপ এইসব দুশ্চিন্তা নেই, চলুন দেশযাত্রা শুরু করি। আজারবাইজানে বিমানবন্দর প্রবেশের আগের মুহূর্তে চলুন এনার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি আমাদের ড্রাইভার দাদা। এনাকে আপনারা হয়তো অনেকবার দেখেছেন আমাদের সাথে কোম্পানির পক্ষ থেকে। ইন্ডিয়া পাকিস্তানের সমস্ত পরিবারের সঙ্গে এনাকেই পাঠানো হয়। না ইনি আমাদের পুরো ভাষা বোঝেন, না আমরা ওনার পুরো ভাষা আজ পর্যন্ত বুঝতে পারি। তবু একটি করে ওয়ার্ডে একে অপরের পুরো সেন্টেন্স তৈরি করে নিই। ভীষণ ভালো মনের মানুষ ইনি একজন। আমরা যেখানেই যাই না কেন এনার সাথে পুরো নিশ্চিন্তে যাই, এনার ওপর সমস্ত কিছু দায়িত্ব ছেড়ে দিয়ে। আজারবাইজান থেকে কয়েক কিলো মোটা জ্যাকেট এবং খালি বিমানবন্দর দিয়ে যে দেশযাত্রা শুরু হলো, দেশে পৌঁছাতে পৌঁছাতে এই চিত্র সম্পূর্ণ বদলে যাবে। দুটি দেশের ভৌগোলিক অবস্থানের জন্য একই সময় কত পার্থক্য দুটি দেশের জলবায়ুর মধ্যে। প্রকৃতির সত্যি অপরূপ সৃষ্টি। তবে জনসংখ্যার দিক থেকে আজারবাইজান আর ভারতের তুলনা হয় না। পশ্চিম বাংলার মতো একটা দেশ, তাতেও জনসংখ্যা মাত্র 1 কোটি। সিকিউরিটি চেক এবং লাগেজ জমা দেওয়ার প্রক্রিয়া করে নেওয়ার পর বলছি এখানকার নিয়মকানুন কেমন। ওইসব প্রক্রিয়াতে ক্যামেরা তুলে ধরা একদম নিষিদ্ধ। এইসব জায়গাতে আগে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ ছিল না, আমরাও দেখেছি, কিন্তু এখন এয়ারপোর্টের অল্প বিস্তর জায়গা ছাড়া সমস্ত জায়গাতে ক্যামেরা নিষিদ্ধ। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং দেশের সেফটির কথা ভেবেই হয়তো এরকম সিদ্ধান্ত নিয়েছেন। লাগেজ নিয়ে আমাদের সাথে এখানে একটা সমস্যার সৃষ্টি হয়। সমস্যাটি হলো ওই 4 আনা লণ্ঠনে 12 আনা ঝালাইয়ের প্রবাদ বাক্যটি আছে, ওটি একদম সত্যি হয়ে যায়। তাই নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। আসলে লাগেজের ওজন আমাদের অনেকটাই বেশি থাকে। আমরা যে এটা জানতাম না তা কিন্তু না। প্যাকিং করে নিয়েছিলাম, পরে ভেবেছিলাম এক্সট্রা ওজনের জন্য বুকিং করে নেব, কিন্তু টেকনিক্যাল কোনো সমস্যার জন্য গত 24 ঘন্টাতেও আমরা এক্সট্রা লাগেজের জন্য বুক করতে পারিনি। শেষ পর্যন্ত আমিই বলেছিলাম কত আর ওজন বেশি হবে, চলো এয়ারপোর্টে গিয়ে এক্সট্রা লাগেজের জন্য যা লাগবে দিয়ে দেব। দিব্যেন্দু ওটাই আমাকে বলছে তোমার কি আর লাগবে, ওই পরিমাণটা প্রায় $400। তার সঙ্গে আরও একটা সমস্যা ছিল, সমস্ত পরিমাণটাই ডলার বা আজারবাইজান কারেন্সি মানাতে দিতে হবে, সেটাও ক্যাশে, কোনো রকম কার্ডের মাধ্যমে এনারা নেবেন না। আর ডলার আর মানাত কোনোটাই আমরা এতটা ক্যাশ সঙ্গে ক্যারি করিনি। আবার একবার সংকট মোচনের মতো সাহায্য করলেন দিব্যেন্দুর 2 কলিগ, আমাদের ভারতের নিতিন দাদা এবং পাকিস্তানের ইমরান দাদা। ওনারা অবশ্য আমাদের কাছেই আমাদের গাড়ির পিছনে উবেরে করেই আসছিলেন। এয়ারপোর্টে প্রায় পৌঁছেও গিয়েছিলেন। দিব্যেন্দু ফোন করাতে ওনারা সঙ্গে সঙ্গে আবার গাড়ি ধরে এয়ারপোর্টের বাইরে এটিএম থেকে ক্যাশ তুলে এনে দেয়। এসব অবদান সত্যিই কি ভোলার। অবশেষে কিছু টাকার জিনিসপত্রে 10 গুণ বেশি খেসারত দিয়ে বাকি প্রক্রিয়াটি সম্পন্ন করলাম। তবে তাতে কোনো দুঃখ নেই, কারণ আজারবাইজানে ভীষণ ভালো চকলেট পাওয়া যায়। বেশিরভাগ ওজনটা ওই চকলেটের জন্যই হয়। শেষ পর্যন্ত সবাইকে চকলেট উপহারে দিতে পারবো, এতেই অনেক আনন্দ। তবে উপহার বলে একটু ভুল করলাম। বাড়ির ছোট বড় সবার এখন আমাদের কাছে অধিকারের ডিমান্ড থাকে। যেমন করেই হোক চকলেট তো আনতেই হবে। আপনাদের এবার আজারবাইজান বিমানবন্দরের নিয়মগুলো একটু বলি, যা কলকাতার বিমানবন্দরের সাথে অনেকটাই পার্থক্য। প্রথম যে পার্থক্যটি চোখে পড়বে তা কোনো নিয়ম না হলেও প্রথমবার এলে আপনার চোখ এড়াবেও না, তা হলো ভিড়। ভিড় না হওয়ার জন্য কোনো জায়গাতে এখানে লম্বা লাইন দিতে হয় না, আবার 3 ঘন্টা আগে এয়ারপোর্টে এসে বসে থাকতেও হয় না। আর একটা কথা হঠাৎ মনে পড়ল, আমাদের সাথে ইমরান দা এবং নিতিন দাকে অনেক এয়ারপোর্টের ভিতরে দেখে হয়তো একটু অবাক হবেন। উইদাউট টিকিট ছাড়া ওনারা কি করে ভিতরে এলেন? আজারবাইজান এয়ারপোর্টে কিন্তু সাধারণ মানুষের
উইদাউট টিকিটেও ভিতরে প্রবেশ করা যায়। দ্বিতীয় পার্থক্যটি একটু সেনসিটিভ দিক, কিন্তু এইসব সেনসিটিভ দিকগুলোও তুলে ধরার দরকার আছে, কারণ আমি এই সেনসিটিভ ইস্যুগুলো অনেকবার অনেকটা কাছ থেকে দেখেছি। কলকাতাতে আমি দেখেছি মেয়ে বা মহিলাদের সিকিউরিটি চেকের সময় দোপাট্টা বা ইসলাম ধর্মাবলম্বী মেয়েদের বোরখা খুলতে বলেন না। আজারবাইজানে কিন্তু এই সমস্ত ওপেন এরিয়াতে খুলে চেক হয়। তাই যদি কেউ প্রথমবার এখানে আসেন, এইগুলোর জন্য একটু তৈরি থাকবেন। আজারবাইজান বিমানবন্দরে প্রথমবার একটা জিনিস থেকে আমিও ভীষণ অবাক হয়েছিলাম। ভারতবর্ষে যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যে প্লেন যাত্রা করি, দেশলাই, লাইটার এইসব কিছু নিয়ে প্লেনে ওঠা যায় না, কিন্তু আজারবাইজান এবং দুবাই বিমানবন্দরে ওইসব জিনিসের ওপর কোনো রকম বিধিনিষেধ নেই। যে কেউ অনায়াসে ওই সমস্ত জিনিস প্লেনে নিয়ে উঠতে পারে। আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় সর্বসাধারণের সেফটি এবং সিকিউরিটির কথা ভেবে এইসব জিনিসের ওপর বিধিনিষেধ আরোপ করা ভীষণ দরকার। আজারবাইজান থেকে আমরা প্রথমে দুবাই যাব। আজারবাইজান থেকে দুবাই যেতে 3 ঘন্টা সময় লাগবে। দুবাই থেকে আবার 4 ঘন্টার পর কলকাতার কানেক্টিং ফ্লাইট আছে। আজারবাইজান থেকে কলকাতা যেতে এইভাবেই সুবিধা বেশি হয়। আজারবাইজান থেকে দুবাই বা দুবাই থেকে আজারবাইজান যে ফ্লাইট সব থেকে বেশি যাওয়া আসা করে তা হলো ফ্লাই দুবাই। খুব ভালো কিছু না, আবার একদম নেহাত খারাপ না, সিট মোটামুটি। অল্প একটু আধটু জার্নির জন্য ফ্লাই দুবাই ঠিক আছে, কিন্তু দূর জার্নির জন্য ফ্লাই দুবাই খুব একটা আরামদায়ক যাত্রা হবে না। সিটে বসেই আমার ছেলে আরিয়ান তথা সমস্ত বাচ্চাদের ইন্টারেস্ট থাকে সামনে স্ক্রিনে কি কি কার্টুন বা মুভি দেখতে পাওয়া যাবে। কার্টুন বা মুভি যে কিনতে হয়, না হলে দেখা যায় না, এই সম্বন্ধে এখন আমার ছেলে অবগত হয়নি। বড় হচ্ছে, বেশি দিন আর চেপে রাখা যাবে না, তাও যতদিন যায়। এইরকমটি না করলে জানেন পুরো জার্নিতে বড্ড বিরক্ত করে, না নিজে ঘুমায় না আমাদের ঘুমাতে দেয়। কিছুক্ষণ এদিক ওদিক করে কিছু পাবে না, ঠিক ঘুমিয়ে পড়বে। আনা হবে চিংড়ি, ফ্রেশ চিংড়ি নিয়ে আসবো। আমি যেতে না যেতে খাবারের বাজারে চিন্তা, ফ্রেশ চিংড়ি ফ্রাই হবে, চিকেন আনবো। হ্যাঁ, কালকে রান্না করতে পারবি? ঘরটা গোছানোটা একটা বিশাল বড় চাপ হয়ে যাচ্ছে। কালকে খাবারটা বাইরে থেকে আনি নেবো, মটন কষা আর রাইস। ওই ইয়েকে ফোন করে দেবো যে ফিস আমাকে দিয়ে যেত। হ্যাঁ, ওকে বলে দেবে চিংড়িটা দিয়ে যেতে, তাহলে রাতে বানিয়ে দিতে পারবে। আর দিনে কি করবো, দিনে খাবারটা আমরা এনে রাতে কি আমরা বাইরে দিয়ে যাবি? আমাদের প্লেন আকাশে উঠতে না উঠতে যেভাবে দেশে গিয়ে খাওয়ার মেনু সেট হচ্ছে, তাতে হয়তো মনে হতেই পারে আমরা এখানে সেরকম কোনো জিনিসপত্র খেতে পাই না। সেই রকমটাও না, অনেক কিছুই খাবারের জিনিসপত্র এখানে পাওয়া যায়, কিন্তু দেশে সন্ধ্যাবেলায় রাস্তার দুধারে খাবারের দোকানে বিভিন্ন রং বেরঙের খাবারের যে স্বাদ আর গন্ধ, ওই মুহূর্তটা ভীষণ মিস করি। টাটকা সবজি, ফল বা মাছের যে স্বাদ, ওই স্বাদটা এখানে পাওয়া যায় না। ওই জিনিসটা এখানকার খাবারে থাকে না। তাই মনে হয় 2 মাস বা যতদিন থাকবো সব খেয়ে আসবো, সব জায়গা ঘুরতে যাব। খাবারের কথা বলতে বলতে প্লেন ছাড়ার কিছুক্ষণের মধ্যে খাবারও সার্ভ করে দিয়েছেন। খাবারে সব সময় ভেজ আর নন ভেজ দুটি অপশন থাকে। নন ভেজের মধ্যে শুধুমাত্র চিকেনই থাকে। খাবারের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করেছি, যে দেশ থেকে প্লেনে খাবার তোলা হয় খাবারটাও সেই দেশের খাবারের মতনই হয়। আজারবাইজানে এই ধরনের চাউমিনটা খুব বেশি ব্যবহার হয়, তবে আমরা আজারবাইজানে এখনো শহরের ভিতরে যে সমস্ত চাউমিন খেয়েছি তার স্বাদের থেকে প্লেনের চাউমিনের স্বাদ অনেক ভালো। খাবারের পর সবাইকে কফি সার্ভ করা হয়। এই কফিটা খাওয়ার পরই সবাই একটা নিশ্চিন্তে ঘুম দেয়, কারণ এই ধরনের জার্নিতে বসে বসে করার মতো বিশেষ কিছু থাকে না। জেগে থাকলে সময় যেন পার হতেই চায় না।
যত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া যায় তত তাড়াতাড়ি সময়টাও কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না। দিব্যেন্দু গিয়েছিল আরো কিছু চিনি ও কফির প্যাকেট নিতে। চা আর কফি দিব্যেন্দু এত ভালোবাসে, 10 মিনিট ধরে বানাচ্ছে, আর এতক্ষণ সময় নিয়ে কফি বানিয়ে কফির জল প্রায় ঠান্ডা করে ওনার মনে হচ্ছে কফি বানানোটি পারফেক্ট হয়নি। যাই হোক, দিব্যেন্দুর হাতে কফি খেয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে একটু নিশ্চিন্তে ঘুমাবার কথা ভাবছি। ছোট বাচ্চা নিয়ে জার্নি যারাই করে থাকেন, বাচ্চাদের এই ঘুমাবার পার্টটি বড় প্রিয় তাদের কাছে, বড় শান্তির। কিন্তু শান্তি বললেই কি শান্তি আসে? যার ঘুমাবার কথা সে ঘুমায়নি, ড্যাব ড্যাব করে তাকিয়ে বসে আছে। আর যার ঘুমাবার কথা নয় সে দেখুন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। পাশের সিটে আর এক ফ্যামিলির অবস্থাও নাজেহাল। ওদের আবার টুইন্স বেবি। ওদের বাবা মা অনেক চেষ্টা করে একটিকে পেরেছে ঘুম পাড়াতে, আর একটি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। এইসব দেখতে দেখতে আমরা অবশেষে দুবাই এয়ারপোর্ট পৌঁছালাম। মানে একটা শান্তি, জার্নির অর্ধেকটা রাস্তা আমরা আসতে পেরেছি। দুবাই বিমানবন্দর একটি ভীষণ ব্যস্ত বিমানবন্দর, তেমন ভিড়। আশেপাশের দেশগুলি ছাড়াও অনেক দেশে এই ভায়া দুবাই বিমানবন্দর হয়েই যেতে হয়। আজারবাইজানে মোটা জ্যাকেট এবং খালি বিমানবন্দর দিয়ে যে দেশযাত্রা শুরু করেছিলাম, দুবাই পৌঁছানোর পর তা অনেকটাই পরিবর্তন হয়ে যায়। মোটা জ্যাকেটটি হাতে নিতেও এখন অস্বস্তি করছে, এতটাই গরম। আর দুবাইয়ের সমস্ত বিমানবন্দরে প্রসেস করাতে সামনে লম্বা লাইন দিতে হচ্ছে। সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর 4 ঘন্টা বসে থাকার শাস্তি এখন। এই সময়টাকে পার করা খাওয়া দাওয়ার থেকে ভালো সাধন আর কিছু হতেই পারে না। খাওয়া দাওয়া আর কতক্ষণ করা যায়? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপর আসে একে অপরের সাথে গল্প করে সময় কাটানো। তবে আমি এই ধরনের জার্নিতে পরিবারের সঙ্গে ভীষণ এনজয় করি, কারণ না দিব্যেন্দুর অফিস থেকে কোনো ফোন কল আসে, আর না বাচ্চার স্কুল রিলেটেড কোনো চাপ থাকে। একদম নিশ্চিন্ত। একটা সময় পর একে অপরের সাথে গল্প শেষ হয়ে যায়। তারপর আসে পরিবারের সবাইকে এক এক করে ফোন করার পালা। একটা কাজে বিরক্তি হয়ে আর একটা কাজে স্থানান্তর করতে করতেই বাকি সময়টা কোনো রকমে ধৈর্যের সাথে শেষ করি। তবে এটা শুধু আমাদের গল্প না, সমস্ত প্রবাসীদের বাড়ি যাওয়া এবং বাড়ি থেকে কর্মক্ষেত্রে যাওয়ার এটাই গল্প। ওইদিকে আমাদের বোর্ডিং পাসের জন্য ঘোষণাও হয়। আজারবাইজানে যেখানে বোর্ডিং পাস কমপ্লিট হতে কয়েক সেকেন্ড সময় লাগে, দুবাইয়ে তার জন্য বেশ লম্বা লাইন থাকে। এই মুহূর্তে এসে দেশে ফেরার আনন্দটা ভীষণ রকমভাবে অনুভব করতে শুরু করলাম। এখান থেকেই ধৈর্যের বাঁধ ভাঙতে লাগলো। দুবাই থেকে কলকাতা ফ্লাইটে এদিন ফুল বুকিং ছিল, তাই কিছু টেকনিক্যাল সুবিধার্থে প্রতি 5 জনে 2টি করে কেবিন ব্যাগ মেল লাগেজের সাথে পাঠিয়ে দিচ্ছিলেন। যে কোনো ধরনের সুবিধার্থে বিমানবন্দরে অনেক নিয়ম পরিবর্তন করা হয়, তবে যাই কিছু নিয়ম পরিবর্তন হোক না কেন সেসব জনসাধারণের হিতের বিপক্ষে যায় না। দুবাইয়ের আশেপাশে দেশগুলিতে প্রচুর পরিমাণে আমাদের ভারতীয় শ্রমিক দিনমজুর দাদারা কাজ করতে আসেন। আজকের আমাদের ফ্লাইটে অনেকে এরকম আছেন। ওনাদের দেখতে পেয়ে একটি দুর্ঘটনার কথা আমার ভীষণ রকমভাবে মনে পড়ছে। কুয়েতে কিছুদিন আগে বহুতল বিল্ডিংয়ে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। বিভিন্ন দেশের অনেকে নিহত এবং আহত হন। ওনাদের মধ্যে আমাদের ভারতীয় 54 জন শ্রমিক দাদা ছিলেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমস্ত নিহত দাদাদের পরিবারকে সহ্য করার ক্ষমতা দিক। পরন্তু বিকালে বাড়ি ফেরার টান যেন 10 গুণ বেশি টানতে থাকে। প্রতিটি জায়গাতে লম্বা অপেক্ষা করতে করতে অবশেষে সিট পর্যন্ত এসে পৌঁছালাম। প্লেন ছাড়তে আর মাত্র 5 মিনিট, কিন্তু এই মুহূর্তে এসে 5 মিনিটও আর ধৈর্য থাকছে না প্রতীক্ষা করতে।
কানেক্টিং ফ্লাইটে শেষের যাত্রাটা সমস্ত প্রবাসীদের কাছে মিশ্র অনুভূতি থাকে। কখনো আনন্দ, কখনো অফুরন্ত আবেগে ভেসে যাওয়া। শরীরে মনে অসম্ভব ক্লান্তি নিয়ে জানালা দিয়ে আকাশে প্লেন ভাসা দেখতে দেখতে আমাদের মন প্রাণও দেশে ভাসতে লাগলো। দেশ মানে জন্মভূমি, আমাদের শিকড়। আমরা প্রবাসীরা যত বড় দেশেই মাথা উঁচু করে উঠি না কেন, এই শিকড় আমাদের অসম্ভব ভালোবাসায় সম্মানই বেঁধে রেখেছে। সেই ভালোবাসার টানই তো দেশে আসার কোনো সুযোগ আমরা হাতছাড়া করি না। কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারও সার্ভ করে দেওয়া হয়। খাবারের ক্ষেত্রে আজারবাইজানে বলেছিলাম যে দেশ থেকে খাবার তোলা হয়, খাবারটিও সেই দেশের মতো হয়। এখানেও তার ব্যতিক্রম হয়নি। নন ভেজে চিকেন কারি আর রাইস ছিল, আর ভেজ আইটেমে পনির কারি রাইস ছিল। খাবারের স্বাদ ভীষণ ভালো ছিল। খাবার টেবিলে দিয়ে যেতে না যেতেই আমরা তা নিমেষেই শেষ করে দিই। এই ফ্লাইটে যারাই ছিলেন সবাই কানেক্টিং ফ্লাইটেই এসেছেন, তাই কারো কারো জার্নি অনেক দূর দেশ থেকে। এই সময় সবার একটা কথাই মনে হচ্ছিল, খাবার যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ঘুমাবার কথা। খাবার শেষে যথারীতি নিয়ম করে 1 কাপ করে কফি দিয়ে গেলেন। আমার কেন জানি না কফি খেলে মনে হয় ঘুম কেটে যায়, তাই আমার কফি কাপটি এনার ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে গেলাম। ইনি এত কফি ভালোবাসেন, আমার বিশ্বাস প্লেনের অর্ধেক মানুষের কফি কাপের দায়িত্ব নিতেও ইনি রাজি। ঘুম ভাঙলো আমাদের যখন ফ্লাইট বর্ধমানের ওপর দিয়ে উঠছে। এখানে আমার পড়াশোনা এবং আমার শ্বশুর বাড়ি। কিছুটা দূরে বোলপুর, শান্তিনিকেতন আমার বাপের বাড়ি। চেনা জানা নামটা স্ক্রিনে আসতেই মনটা আবেগে ভেসে উঠল। এই সময়টা থেকেই আপনাদের মন খারাপের গল্পটা শুরু করেছিলাম। দেশের মাটিতে ফ্লাইট ল্যান্ডিংয়ের মুহূর্তেও আমার কোথাও না কোথাও হতাশা, মন খারাপ এবং ভীষণ পরিমাণে রাগ আসছে। দেশের মাটিতে দেশের পতাকা উঠতে দেখেও চোখ অন্য কিছু দেখতে চাইছে। দীর্ঘ অপেক্ষার পর কলকাতায় হলুদ ট্যাক্সি দেখার পরও বাড়ি ফিরতে মন চাইছে না। তার কারণটা আমার মতো কিছু উমাও আছে যারা বাবার দেশে আসার পর বাবাদের পায় না, চাইলেও আর উপহারে বাবাদের জন্য রজনীগন্ধা মালা ছাড়া কিছুই উপহারে আনতে পারে না। আজকের দিনে এয়ারপোর্ট থেকে কেউ আর আমাদের নিতেও আসে না। দুর্গাপুজোয় সেই উৎসাহে 2 বাড়ির বাজারও আজকেও করতে যায় না। সদ্য 1 মাসের মধ্যে 2 বাবাকে হারানো ভাগ্যহীনা মেয়ে আমি। আমার আজ 1 বাবার মৃত্যুবার্ষিকীও দেখাবো আপনাদের আমার বাবাদের ছাড়া 2 বাড়ির গল্প। নিয়ে যাব আপনাদের রবীন্দ্রনাথের ভালোবাসার শহর বোলপুর শান্তিনিকেতন, যা আমারও বাপের বাড়ি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে লাইক করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওগুলি যদি দেখব মনে করেন তাহলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। অনুরোধ আরও রইল আপনাদের কাছে, আপনাদের প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিয়ে ওনাদের কাজ পর্যন্ত আমাকে পৌঁছাতে সাহায্য করতে। প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।